I'm Dr. Riazuddin Danish, MRCP UK, and currently I'm a resident at BSMMU, Department of Gastroenterology. আজকে আমাদের টপিক হচ্ছে ডার্মাটোলজি। আর ডার্মাটোলজি আমরা অ্যাকচুয়ালি আমাদের এমবিবিএস লাইফে মানে সবচেয়ে একটা নেগলেক্টেড একটা সাবজেক্ট। ডার্মাটোলজির 3-4টা টপিক ছাড়া আমরা অ্যাকচুয়ালি কোনো টপিকই আমাদের এমবিবিএস এ কভার হয় না। আমরা যেটা পড়ি একটা হচ্ছে সোরিয়াসিস, যেমন হচ্ছে একজিমা অথবা একটু ডার্মাটাইটিস, মোটামুটি স্ক্যাবিস, এর বাইরে আমাদের কোনো চ্যাপ্টারই অ্যাকচুয়ালি পড়া হয় না। কিন্তু ডার্মাটোলজি অ্যাকচুয়ালি খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এটা আমার কাছে যেহেতু ইন্টারেস্টিং লাগে এই জন্য আমি গ্যাস্ট্রোএন্টারোলজিতে রেসিডেন্ট হওয়ার পরও এই ক্লাসটা নিয়ে থাকি। যাই হোক, আমি প্রথমে বলবো যে ডার্মাটোলজির ইম্পর্টেন্ট টপিকগুলো। ডার্মাটোলজির যে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোশ্চেন আসে, এই টপিকগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, একটা হচ্ছে ফাংশন অ্যান্ড অ্যানাটমি। ফাংশন অ্যান্ড অ্যানাটমি অফ স্কিন, এখান থেকে একটা কোশ্চেন প্রায় প্রত্যেকবারই থাকে, যেটা হচ্ছে লাস্ট 2-3 বারের কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এখান থেকে একটা কোশ্চেন থাকে। সেকেন্ড যদি আমি বলি তাহলে হচ্ছে সেটা সোরিয়াসিস। সোরিয়াসিস থেকে একটা কোশ্চেন অলমোস্ট প্রত্যেকবারই থাকে। থার্ড একটা কোশ্চেন আসে যেটা হচ্ছে ইমিউনোবুলাস ডিজিজ। এখান থেকে একটা কোশ্চেন থাকে। ফোর্থ কোশ্চেনটা থাকে স্কিন টিউমার থেকে, যেটা মেইনলি স্কিন ম্যালিগনেন্সি থেকে থাকে। তাহলে একটা কোশ্চেন থাকে ফাংশন এবং অ্যানাটমি অফ দ্য স্কিন এখান থেকে। সেকেন্ড একটা কোশ্চেন আসে সোরিয়াসিস থেকে। থার্ড কোশ্চেন হচ্ছে ইমিউনোবুলাস ডিজিজ থেকে, এবং ফোর্থ কোশ্চেন হচ্ছে স্কিন টিউমার থেকে। স্কিন টিউমারের ভিতরে ইউজুয়ালি যে কোশ্চেনগুলো আসে আইদার বেজাল সেল কার্সিনোমা অথবা স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা ম্যালিগনেন্ট মেলানোমা, ইউজুয়ালি এর ভিতর থেকে কোশ্চেনগুলো থাকে। ইমিউনোবুলাস ডিজিজ এখান থেকে যে কোশ্চেনটা থাকে আসে এটা হচ্ছে পেমফিগাস ভালগারিস, বুলাস পেমফিগয়েড, আরেকটা হচ্ছে ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। তাহলে ডার্মাটোলজি থেকে টোটাল কোশ্চেন থাকে 5টা, এবং মোটামুটি এই 4টা টপিক থেকে 4টা কোশ্চেন থাকে, আর বাকি একটা কোশ্চেন হচ্ছে অন্য কোনো টপিক থেকে থাকে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে ডিসকাশনে। তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এই স্লাইডের ভিতরে যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি যে ইম্পর্টেন্ট টপিকগুলো, ফার্স্ট হচ্ছে ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজি, সেকেন্ড হচ্ছে প্রেজেন্টিং প্রবলেম ইন দ্য ডার্মাটোলজি, এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে লেগ আলসার, এরপরে হচ্ছে স্কিন টিউমারের ভিতরে ম্যালিগন্যান্ট স্কিন টিউমার, দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। স্কিন ইনফেকশন এটা এত বেশি ইম্পর্টেন্ট না। অ্যাকনি থেকে কোশ্চেন কখনো থাকে, কোনোবার থাকে না। একজিমা এটাও ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন থাকে না। সোরিয়াসিস যেটা বলছি আমরা, যেখান থেকে কোশ্চেন প্রায় প্রত্যেকবারই একটা থাকে। এরপরে রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন আসে, এরকম হচ্ছে লাইকেন প্লানাস। তাহলে প্রথমেই যেহেতু স্ট্রাকচার এবং ফাংশন থেকে একটা কোশ্চেন থাকে, এই ফাংশন এখান থেকে কোশ্চেন কি থাকতে পারে, এখান থেকে মেইনলি যে কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে স্কিনের যে লেয়ারগুলো থাকে, এই লেয়ারগুলোর এখানে ইম্পর্টেন্ট সেল কোনগুলো এবং এই সেলের ফাংশন কি। তাহলে স্কিনের যদি আমরা লেয়ার বলি, স্কিনের লেয়ার হচ্ছে মেইনলি 3টা, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস, আর একটা হচ্ছে সাবকিউটিস। আমি আবার রিপিট করতেছি, স্কিনের লেয়ার হচ্ছে 3টা। ফার্স্ট হচ্ছে এপিডার্মিস, যদি আমরা এই ছবিটা দেখি তাহলে এই লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, এখান থেকে শুরু করে এ পর্যন্ত। এরপরে হচ্ছে ডার্মিস, এবং ডার্মিসের নিচে যে ফ্যাটি লেয়ারটা এটা হচ্ছে সাবকিউটিস। তাহলে স্কিনের হচ্ছে 3টা লেয়ার। এবং এপিডার্মিস হচ্ছে একটা একটোডার্ম। পার্ট অফ দ্য একটোডার্ম। আর ডার্মিস এবং সাবকিউটিস দে আর দ্য পার্ট অফ দ্য মেসোডার্ম। অর্থাৎ ডেভেলপমেন্টালি এপিডার্মিসটা ডেভেলপ করে হচ্ছে একটোডার্ম থেকে, আর ডার্মিস এবং সাবকিউটিসটা ডেভেলপ করে মেসোডার্ম থেকে। এপিডার্মিসের আমরা সবাই জানি যে 5টা লেয়ার। যদি আমরা বাইরে থেকে ভিতরে বলি তাহলে হচ্ছে স্ট্র্যাটাম সবার বাইরে, স্ট্র্যাটাম কর্নিয়াম, তারপরে স্ট্র্যাটাম লুসিডাম, তারপরে থাকে স্ট্র্যাটাম গ্রানুলোসাম, এরপরে হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম, এবং সবার নিচে থাকে স্ট্র্যাটাম ব্যাসালি। তাহলে স্কিনের এপিডার্মিসের মেইন যে লেয়ার, যেখান থেকে সব লেয়ারগুলো তৈরি হয়, সেটা হচ্ছে
স্ট্র্যাটাম ব্যাজেলি। স্ট্র্যাটাম ব্যাজেলি থেকে অ্যাকচুয়ালি স্কিনের প্রত্যেকটা সেল যেগুলো ক্যারাটিনোসাইটগুলো এটা এই লেয়ার থেকে তৈরি হয়। এখান থেকে তৈরি হয়ে এরা মাইগ্রেট করে আস্তে আস্তে স্ট্র্যাটাম কর্নিয়ামে চলে যায়। তাহলে স্ট্র্যাটাম কর্নিয়ামে যে সেলগুলো থাকে 2019-এ একটা কোশ্চেনে আসছে যে স্ট্র্যাটাম কর্নিয়ামের ফাংশন কি। এই কোশ্চেনটা 2019-এ একবার আসছে যে স্ট্র্যাটাম কর্নিয়ামের ফাংশন কি। তাহলে স্ট্র্যাটাম কর্নিয়ামে অ্যাকচুয়ালি যে সেলগুলো থাকে এই সেলগুলো হচ্ছে ডেড ক্যারাটিনোসাইট। তাহলে স্ট্র্যাটাম কর্নিয়ামে কি থাকে, এখানে থাকে হচ্ছে ডেড ক্যারাটিনোসাইট, এবং ডেড ক্যারাটিনোসাইট যেটা এদেরকে আমরা ক্যারাটিন হিসেবে বলে থাকি। এবং ক্যারাটিনের যে ফাংশন, ক্যারাটিনের ফাংশন হচ্ছে এরা স্কিন থেকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লসটাকে প্রিভেন্ট করে। তাহলে স্ট্র্যাটাম কর্নিয়ামের ফাংশন কি, এরা এরা আমাদের বডি থেকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের যে লসটা এটাকে প্রিভেন্ট করে। তাহলে যে ডিজিজে বা যদি কোনো কারণে কোনো প্যাশেন্টের স্ট্র্যাটাম কর্নিয়ামটা ডিসরাপশন হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে বডি থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হবে। এরকম একটা কন্ডিশনকে বলা হয় ইরাইথ্রোডার্মা। ইরাইথ্রোডার্মাতে বডির প্রায় 90%-এর বেশি সারফেস এরিয়াতে এই স্ট্র্যাটাম কর্নিয়াম যেটা থাকে এটা লস হয়ে যায়। এখন আমরা আসি যে এপিডার্মিস। এই এপিডার্মিসের এখানে অনেকগুলো সেল থাকে। এপিডার্মিসের মেইন যে সেল পপুলেশন সেটা হচ্ছে ক্যারাটিনোসাইট। এপিডার্মিসের অ্যারাউন্ড 90% সেল হচ্ছে ক্যারাটিনোসাইট। এপিডার্মিসে ক্যারাটিনোসাইট ছাড়াও অন্যান্য সেল থাকতে পারে, যেমন হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল, যেমন মার্কেল সেল, এই এরকম সেলগুলো এখানে থাকতে পারে। তাহলে এপিডার্মিসের মোস্ট ইম্পর্টেন্ট সেল কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট সেল হচ্ছে ক্যারাটিনোসাইট। এরপরে হচ্ছে ডার্মিস। ডার্মিস হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। তাহলে যে কোনো কানেকটিভ টিস্যু, সেটা যে কোনো জায়গার কানেকটিভ টিস্যু হতে পারে, যে কোনো কানেকটিভ টিস্যুর মেইন পপুলেশন হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তাহলে ডার্মিসের প্রিডোমিনেন্ট সেল কোনটা হবে? অফকোর্স এখানকার প্রিডোমিনেন্ট সেল হবে ফাইব্রোব্লাস্ট। ওকে, ডার্মিসের ভিতরে এপিডার্মিস যেটা, এপিডার্মিসে কোনো ব্লাড ভেসেল থাকে না। এপিডার্মিস ইজ ডিভয়েড অফ ব্লাড ভেসেল। কেনর আনসারটা হচ্ছে যে এপিডার্মিস ইজ এ পার্ট অফ এপিথেলিয়াল টিস্যু। এপিডার্মিস ইজ এপিথেলিয়াল টিস্যু, এবং এপিথেলিয়াল টিস্যুর একটা ক্যারেক্টার হচ্ছে যে এখানে কোনো ব্লাড ভেসেল থাকবে না। ব্লাড ভেসেল, তাহলে এপিডার্মিসে যদি কোনো ব্লাড ভেসেল না থাকে তাহলে এপিডার্মিস কোত্থেকে নিউট্রিশন পাবে? এপিডার্মিসটা তার নিউট্রিশন পাবে ডার্মিস থেকে। কিভাবে? ডার্মিসের যে ব্লাড ভেসেলগুলো থাকে এই ব্লাড ভেসেল থেকে নিউট্রিয়েন্টগুলো ডিফিউশনের মাধ্যমে যাবে হচ্ছে এপিডার্মিসে। যেহেতু এপিডার্মিসে কোনো ব্লাড ভেসেল থাকে না, যার কারণে এপিডার্মিসে যদি কোনো ইনজুরি হয় এর হিলিংটা কেমন হবে? এর হিলিংটা হবে স্লো। কেন স্লো হবে? হিলিং হওয়ার জন্য লাগে ব্লাড সেলগুলো, যে ডাব্লিউবিসি যে সেলগুলো থাকে এই সেলগুলো দরকার হয়। কেন? কারণ হিলিং প্রসেসটাকে এনহ্যান্স করার জন্য কিছু সাইটোকাইন লাগে। এই সাইটোকাইনগুলো আসে হচ্ছে ডাব্লিউবিসি থেকে। তাহলে যদি এখানে ব্লাড ভেসেল না থাকে তাহলে ওই জায়গার হিলিংটা স্লো হবে। আর যেহেতু ডার্মিসে ব্লাড ভেসেল থাকে, যার কারণে এখানে যদি কোনো ইনজুরি হয় এর হিলিংটা হবে র্যাপিড। তাহলে যদি কোশ্চেন আসে যে একটা প্যাশেন্টের এপিডার্মিসে একটা প্রবলেম, এপিডার্মিসের যদি কোনো ডিজিজ থাকে, এই এপিডার্মিসের ডিজিজের হিলিংটা কেমন হবে? আনসার হবে স্লো। কেন স্লো? বিকজ দে আর ডিভয়েড অফ ব্লাড ভেসেল। আচ্ছা, এরপরে এপিডার্মিস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এপিডার্মিসের কিছু অ্যাপেন্ডেজেস থাকে, মানে যেটা সরাসরি স্কিন না, বাট দে আর দ্য পার্ট অফ দ্য স্কিন। এরকম অ্যাপেন্ডেজেস কি কি আছে স্কিনের? তাহলে এদেরকে বলা হয় স্কিন অ্যাপেন্ডেজেস। স্কিন অ্যাপেন্ডেজেসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেইল, সেকেন্ড হচ্ছে হেয়ার ফলিকল, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা গ্ল্যান্ড, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড আর একটা হলো সেবাসিয়াস গ্ল্যান্ড। তাহলে স্কিনের যদি আমরা অ্যাপেন্ডেজেস বলি তাহলে এই অ্যাপেন্ডেজেস হচ্ছে চারটা। একটা হচ্ছে হেয়ার, সেকেন্ড হচ্ছে নেইল, থার্ড হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, ফোর্থ হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। দে আর দ্য স্কিন অ্যাপেন্ডেজেস। এখান থেকে একটা কোশ্চেন আসছিল একবার, হোয়াট আর দ্য স্কিন অ্যাপেন্ডেজেস? স্কিনকে বলা হয় বডির সবচেয়ে লার্জেস্ট অর্গান, সবচেয়ে লার্জেস্ট অর্গান অ্যাকর্ডিং টু ইটস সারফেস এরিয়া। আর যদি বলা হয় বডির সবচেয়ে হেভি অর্গান কোনটা, ওয়েটের দিক দিয়ে বডির সবচেয়ে লার্জেস্ট অর্গান হবে লিভার। আর সারফেস এরিয়ার দিক থেকে বডির সবচেয়ে লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। স্কিন যেটা, স্কিনকে আবার দুই ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ হেয়ার। যদি স্কিনে হেয়ার থাকে
তখন সেটাকে বলা হয় এই ধরনের স্কিনকে হেয়ার বেয়ারিং স্কিন বলে, আর যেখানে থাকে না তাদেরকে নন হেয়ারি স্কিন বলে অথবা গ্ল্যাব্রাস স্কিন বলে। যেমন হচ্ছে পাম এবং সোল, এখানে ইউজুয়ালি কোনো হেয়ার থাকে না। তাহলে স্কিনের লেয়ারগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম। তাহলে এপিডার্মিসের কয়টা লেয়ার আমরা আবার রিপিট করি। তাহলে এপিডার্মিসের টোটাল লেয়ার হচ্ছে 5টা। সবার বাইরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, তারপরে হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম। স্ট্র্যাটাম লুসিডাম এখানে আমরা ইনকর্পোরেট করি নাই, কিন্তু সেকেন্ড লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম। এরপরে হচ্ছে গ্র্যানুলোসাম, এরপর স্পাইনোসাম, এবং লাস্ট অফ অল হচ্ছে ব্যাসেলি। এবং এপিডার্মিসের যে ইম্পর্টেন্ট সেল, এই সেলগুলো হচ্ছে সবচেয়ে বেশি থাকে ক্যারাটিনোসাইট, ইট ইজ অ্যারাউন্ড 85 to 95%। এরপরে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, মেলানোসাইট, আরেকটা হলো মার্কেল সেল। স্কিন এপিডার্মিসের সব সেল এক্সেপ্ট ল্যাঙ্গারহ্যান্স সেল আর দ্য পার্ট অফ এক্টোডার্ম। তাহলে ল্যাঙ্গারহ্যান্স সেল কোত্থেকে ডেভেলপ করে? অ্যাজ ল্যাঙ্গারহ্যান্স সেল যেগুলো এরা হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের পার্ট, they develop from the monocyte, and monocyte is a plasma cell, is a blood cell, so they develop from the mesoderm. তাহলে এপিডার্মিসের সব সেল ডেভেলপ করে from the ectoderm except Langerhans cell which develops from the mesoderm. তাহলে এপিডার্মিসের যে সেল, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারাটিনোসাইট। এই ক্যারাটিনোসাইট থেকে এফসিপিএস পার্ট 1 এ প্রায় 4টা কোশ্চেন আসছে এ পর্যন্ত। একবার কোশ্চেন আসছে যে স্কিনের এপিডার্মিসে সবচেয়ে বেশি কোন সেল থাকে, আনসার হচ্ছে ক্যারাটিনোসাইট। একবার কোশ্চেন আসছে যে স্কিনের কোন সেলে ভিটামিন ডি অ্যাক্টিভেশন হয়, আনসার কি হবে? সেম আনসার, দ্য আনসার ইজ দ্য ক্যারাটিনোসাইট। যে কোশ্চেনটা আসে নাই, সেটা যেটা আসতে পারে সেটা হচ্ছে ভিটামিন ডি ছাড়াও থাইরয়েড হরমোন T4 থেকে T3 যে কনভার্সনটা, এটাও হয় স্কিনের ক্যারাটিনোসাইটে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ডিহাইড্রোটেস্টোস্টেরন, যেটা টেস্টোস্টেরন থেকে কনভার্ট হয় বাই 1 আলফা হাইড্রক্সিলেজ, তো এই হাইড্রক্সিলেজ এনজাইম যেটা, এটাও থাকে ক্যারাটিনোসাইটে। তবে এই ক্যারাটিনোসাইটগুলো হচ্ছে হেয়ার ফলিকুলের যে ক্যারাটিনোসাইট এখানে থাকে। তাহলে টেস্টোস্টেরন কোথায় অ্যাক্টিভেট হয়? দে অ্যাক্টিভেট ইন দ্য হেয়ার ফলিকুল। হেয়ার ফলিকুলের কোন সেলে? দে আর অলসো দ্য ক্যারাটিনোসাইটস। এরপরে হচ্ছে মেলানোসাইট। মেলানোসাইট যেটা, মেলানোসাইটের আমরা জানি, সবাই জানি যে মেলানোসাইটের ফাংশন হচ্ছে এরা মেলানিন তৈরি করে। এখন মেলানিন কি বডির জন্য ভালো না খারাপ? মেলানিন বডির জন্য অবশ্যই ভালো। ইয়েস, মেলানিনের জন্য আমাদের স্কিনের কালার একটু ব্রাউন হতে পারে রাদার বিং ফেয়ার, কিন্তু এটা মেলানিনের মেন ফাংশন না। মেলানিনের মেন ফাংশন হচ্ছে এটা স্কিনকে প্রোটেক্ট করে from the ultraviolet ray of the sun থেকে যে আলট্রাভায়োলেট রেটা আসে, সেই আলট্রাভায়োলেট রেটাকে প্রিভেন্ট করতেছে মেলানিন। এই মেলানিনের জন্য এই আলট্রাভায়োলেট রেটা আমাদের স্কিনের ডিপে যেতে পারে না। তাহলে যদি কোনো প্যাশেন্টের বডিতে মেলানিন কম প্রডিউস হয় অথবা মেলানোসাইট যদি কম থাকে, তাহলে এই মেলানিন না থাকার জন্য বা মেলানোসাইট না থাকার জন্য আলট্রাভায়োলেট রেটা বেশি বেশি স্কিনের ডিপে পেনিট্রেট করবে, এবং যত বেশি ডিপে পেনিট্রেট করবে প্যাশেন্টের স্কিন ক্যান্সারের চান্স তত বেশি হবে। তাহলে মেলানিনের মেন ফাংশন হচ্ছে এটা আমাদের বডিকে স্কিন ক্যান্সার থেকে প্রিভেন্ট করে। এই মেলানিন কিভাবে মেলানিন যেটা তৈরি হয় বডিতে, মেলানিনটা তৈরি হচ্ছে বডির একটা অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে টাইরোসিন। এই টাইরোসিন থেকে টাইরোসিনেজ এই এনজাইমের মাধ্যমে তৈরি হয় মেলানিন। তাহলে মেলানিন তৈরি হচ্ছে কি দিয়ে? টাইরোসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটা টাইরোসিনেজ এই এনজাইম দিয়ে কনভার্ট হচ্ছে মেলানিনে। যদি কোনো প্যাশেন্টের এই টাইরোসিনেজ এনজাইমটা যদি কনজেনিটালি কম তৈরি হয়, এরকম যদি এনজাইমটা কনজেনিটালি কম তৈরি হয়, তাহলে সেই ডিজিজকে বলা হয় কি বলা হয়? অ্যালবিনিজম। সেই ডিজিজকে বলা হয় অ্যালবিনিজম। এবং অ্যালবিনিজম যেটা, যেহেতু এটা একটা এনজাইম ডিফেক্ট, তাহলে জেনোটাইপ, এটা যদি আমরা বলি কোন ধরনের জেনেটিক ডিজিজ, এটা হচ্ছে অটোজোমাল
রেসিসিভ। তাহলে অ্যালবিনিজম হচ্ছে একটা অটোজোমাল রেসিসিভ ডিজিজ, যেখানে মেইন প্রবলেম হচ্ছে ইন দ্য টাইরোসিনেজ। টাইরোসিনেজের মেইন কাজ হচ্ছে এটা টাইরোসিন থেকে মেলানিনে কনভার্সন করা। যদি কোনো প্যাশেন্টের টাইরোসিনেজ এনজাইম না থাকে তাহলে মেলানিন তৈরি হবে না। মেলানিন যদি তৈরি না হয় তাহলে সেই ডিজিজের নাম হচ্ছে অ্যালবিনিজম। তাহলে কোনো প্যাশেন্টের যদি মেলানিন তৈরি না হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যালবিনিজম। কিন্তু যদি কোনো প্যাশেন্টের মেলানিন বেশি প্রডিউস হয়, যদি কোনো প্যাশেন্টের মেলানিনটা বেশি প্রডিউস হয়, এই রিয়াকশন যদি অনেক বেশি হয়, তখন সেটার নাম কি? এর নাম হবে ফ্র্যাকল। এটার নাম হবে ফ্র্যাকল। তাহলে বডিতে যদি মেলানিন কমে যায়, মেলানিন যদি কমে যায় ডিউ টু রিডিউসড অ্যাক্টিভিটি অফ দ্য টাইরোসিনেজ, যেটা একটা কনজেনিটাল ডিজিজ, সেটাকে আমরা বলতেছি অ্যালবিনিজম। আর যদি মেলানিন বেশি প্রডিউস হয় তাহলে সেটাকে বলা হয় ফ্র্যাকল। ফ্র্যাকল। যদি কোনো প্যাশেন্টের মেলানোসাইট, বডিতে যদি মেলানোসাইটগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, মেলানোসাইটগুলো যদি কোনো বডিতে ডিস্ট্রাকশন হয়ে যায়, মেলানোসাইটগুলো যদি বডিতে ডিস্ট্রাকশন হয়ে যায়, যদি বডিতে ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে কি হবে? মেলানোসাইট কমে যাবে। মেলানোসাইট যদি কমে যায় তাহলে সেই ডিজিজটাকে বলা হয় ভিটিলিগো। তাহলে মেলানোসাইট রিলেটেড ডিজিজগুলো হচ্ছে, একটা হচ্ছে ভিটিলিগো, যেখানে মেলানোসাইট কমে যাবে। মেলানোসাইট যদি কমে যায় তাহলে মেলানিন প্রোডাকশন কমে যাবে। সেকেন্ড একটা ডিজিজ হচ্ছে অ্যালবিনিজম, যেখানে হচ্ছে মেলানোসাইটগুলো থাকবে কিন্তু টাইরোসিনেজ এনজাইম না থাকার জন্য মেলানিন প্রডিউস হবে না। এরকম ডিজিজকে আমরা বললাম অ্যালবিনিজম। এরপরে দুইটা ডিজিজের নাম হচ্ছে, যদি মেলানোসাইট বডিতে বেশি থাকে, যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় লেন্টিগো। যদি বডিতে মেলানোসাইট বেড়ে যায়, মেলানোসাইট যদি বডিতে বেড়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে লেন্টিগো। তাহলে লেন্টিগো এবং ভিটিলিগো এই দুইটা হচ্ছে প্রবলেম অফ মেলানোসাইট। যদি মেলানোসাইট কমে যায় তাহলে সেটা হলো ভিটিলিগো, আর যদি মেলানোসাইট বেড়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে লেন্টিগো। ওকে। আর যদি আমরা আরেকভাবে বলি যে মেলানিন থেকে যদি বলি, তাহলে যদি কোনো প্যাশেন্টের মেলানিন কমে যায়, মেলানিন প্রোডাকশন যদি কমে যায়, সেটা হচ্ছে অ্যালবিনিজম। যদি মেলানিন বেড়ে যায় তাহলে সেটাকে বলা হবে ফ্র্যাকল। সেটাকে বলা হবে ফ্র্যাকল। আর এপিডার্মিসের আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেল বলছি যে ল্যাঙ্গারহ্যান্স সেল। এই ল্যাঙ্গারহ্যান্স সেল যেটা, এর মেন ফাংশন হচ্ছে যে এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে, এরা ফ্যাগোসাইটোসিস করবে। এরপরে হচ্ছে মার্কেল সেল, এবং মার্কেল সেল থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর মেন ফাংশন যে এরা স্কিনের টাচ সেন্সেশনটাকে ক্যারি করে। তাহলে মার্কেল সেল, ইট হেল্পস ইন দ্য টাচ সেন্সেশন ফ্রম দ্য স্কিন। তাহলে যদি আমরা একটু রিক্যাপিচুলেট করি, আমরা এই পর্যন্ত যা বললাম, যে ডার্মিসের প্রিডোমিনেন্ট সেল কোনটা? তাহলে ডার্মিসের প্রিডোমিনেন্ট সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট। প্রিডোমিনেন্ট সেল অফ দ্য এপিডার্মিস, এপিডার্মিসের প্রিডোমিনেন্ট সেল কোনটা? এখানকার প্রিডোমিনেন্ট সেল হলো ক্যারাটিনোসাইট। which cell synthesize vitamin D? of course same answer, যেটা হচ্ছে ক্যারাটিনোসাইট। আমরা আর দুটো জিনিস বলছিলাম যে T4 থেকে T3 কনভার্সন কোন সেলে হয়? সেম সেল, দ্যাট ইজ ক্যারাটিনোসাইট। এবং আরেকটা কোশ্চেন যেটা আসছিল এখান থেকে, যে স্কিনের কোন লেয়ারটা বডি থেকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লসকে প্রিভেন্ট করে? আনসার কি হবে? স্ট্র্যাটাম কর্নিয়াম। স্ট্র্যাটাম কর্নিয়াম। এরপরে স্কিনের অ্যাপেন্ডেজেস, অলরেডি we have described there are 4 appendages. One is a hair or hair follicle, second is nail, third is sweat gland, and fourth is sebaceous gland. এরপরে আমরা চলে আসি যে নেইল। নেইলটা আমাদের জানার ইম্পর্টেন্স হচ্ছে যে নেইল রিলেটেড কিছু ডিজিজ আছে। যদি আমরা নেইলের পার্টগুলো না জানি তাহলে এই ডিজিজগুলোকে আমরা বুঝতে পারবো না। তাহলে নেইল যেটাকে আমরা নেইল বলি, বা এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ডার্মাটোলজিক্যালি দিস ইজ নেইল প্লেট।
যেটাকে আমরা নেইল বলি, এটা হচ্ছে নেইল প্লেট। এবং নেইল প্লেটটা স্কিনের যে জায়গার উপরে থাকে সেটাকে বলা হচ্ছে নেইল বেড। তাহলে স্কিনের আমরা অ্যাকচুয়ালি যেটাকে নেইল বলি সেটা হচ্ছে নেইল প্লেট। নেইল প্লেটটা যার উপরে থাকে সেটাকে বলা হয় নেইল বেড। ওকে, এবং নেইল প্লেট যে জায়গা থেকে অ্যারাইজ করে সেটাকে বলা হয় নেইল ম্যাট্রিক্স। নেইল ম্যাট্রিক্স, এটা জানার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে এই যে নেইল প্লেট, এই নেইল প্লেটের যে ডিস্টাল এন্ড, এটা হচ্ছে নেইল প্লেটের ডিস্টাল এন্ড। এই ডিস্টাল এন্ডে এক ধরনের ইনফেকশন হয়। নেইলের প্রক্সিমাল এন্ড যেখানে থাকে নেইল ফোল্ড, এখানে আরেক ধরনের স্কিন ইনফেকশন হয়। নেইলের ডিস্টাল এন্ডে যে স্কিন ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকে বলা হয় ডিস্টাল ফর ডার্মাটোফাইট। তাহলে নেইলের যে ডার্মাটোফাইট এটা এফেক্ট করে নেইলের ডিস্টাল এন্ডকে। আর নেইলের প্রক্সিমাল এন্ডে যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস। তাহলে নেইলের ক্যান্ডিডিয়াসিস ইট এফেক্টস দ্য নেইল ফোল্ড, and dermatophyte infection it affects the distal part of the nail plate. এখন যদি কোনো পেশেন্টের স্কিন যেটা স্কিন যদি স্কিন থেকে স্কিনের যে ব্যাজালি লেয়ার থাকে, এপিডার্মিসের যে ব্যাজালি লেয়ার, এই ব্যাজালি লেয়ার থেকে স্ট্র্যাটাম কর্নিয়াম যে লেয়ারটা, এখানে একটা সেলের এখান থেকে মানে ব্যাজালি থেকে স্ট্র্যাটাম কর্নিয়ামে যেতে, অর্থাৎ ক্যারাটিনোসাইট থেকে ক্যারাটিন হতে একটা সেলের টাইম লাগে অ্যারাউন্ড 28 ডেজ। একটা ক্যারাটিনোসাইট থেকে এখান থেকে ক্যারাটিন হতে টাইম কতটুকু লাগে? 28 ডেজ। যদি কোনো পেশেন্টের এই সাইকেলটা আরো র্যাপিড হয়ে যায়, 28 ডেজের জায়গায় যদি এটা 5 ডেজ হয়ে যায়, তাহলে এরকম একটা ডিজিজকে আমরা বলি সোরিয়াসিস। যদি কোনো পেশেন্টের সোরিয়াসিস হয় তাহলে তার স্কিনের যে এপিডার্মিস, এই এপিডার্মিসে স্ট্র্যাটাম কর্নিয়াম অনেক বেশি তৈরি হবে, অনেক বেশি। যদি এপিডার্মিসের কর্নিয়ামটা বেশি তৈরি হয় তাহলে এপিডার্মিসের থিকনেস কেমন হয়ে যাবে? থিকনেসটা বেশি হয়ে যাবে। যেহেতু ক্যারাটিন বেশি তৈরি হচ্ছে এজন্য এটাকে বলা হয় হাইপার ক্যারাটোসিস। হাইপার ক্যারাটোসিস। তাহলে সোরিয়াসিসের একটা পেশেন্টের যেটা হবে সেটা হচ্ছে হাইপার ক্যারাটোসিস। এই হাইপার ক্যারাটোসিস এটা হচ্ছে নেইলের স্কিনেও হবে এবং নেইল যেখানে নাই সেই স্কিনেও হবে। যদি এটা নেইলের স্কিনে হয় তাহলে নেইলের স্কিনকে কি বলা হয়? নেইল বেড। তাহলে নেইল বেডের এখানে যদি স্কিনের প্রলিফারেশনটা বেশি হয় তাহলে এটাকে কি বলা হবে? যেহেতু নেইল প্লেটের নিচে এটা, এজন্য এটাকে বলা হবে সাবাঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস। আঙ্গুয়াল মানে হচ্ছে নেইল, যেহেতু এর নিচে এজন্য এটাকে বলা হচ্ছে সাব আঙ্গুয়াল। আর হাইপার ক্যারাটোসিস ইজ এ ফিচার অফ সোরিয়াসিস, যে ক্যারাটিন বেশি বেশি তৈরি হবে। তাহলে এটা হচ্ছে একটা সোরিয়াসিসের ফিচার। এরপরে এই যে এখানে যে ক্যারাটিন যে তৈরি হয়, ক্যারাটিন হচ্ছে একটা নন নিউক্লিয়েটেড ফাইবার। এটা হচ্ছে এক ধরনের নন নিউক্লিয়েটেড ফাইবার। এর অ্যাডহেশন প্রপার্টি খুবই কম, এরা ঠিকমতো অ্যাডহেশন হতে পারে না। যার কারণে যদি কোনো পেশেন্টের সোরিয়াসিস হয় এদের দেখা যাবে যে নেইল প্লেটটা নেইল বেড থেকে সেপারেট হয়ে যাবে। তাহলে সোরিয়াসিসে কি হবে? নেইল প্লেট উইল বি সেপারেট ফ্রম দ্য নেইল বেড। এটাকে ডার্মাটোলজির ভাষায় বলা হয় অনাইকোলাইসিস। অনাইকোলাইসিস। তাহলে আমরা এখানে দুইটা ফিচার পাইলাম যেটা সোরিয়াসিসের নেইলে দুইটা চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে সাবাঙ্গুয়াল হাইপারক্যারাটোসিস। এটা কেন হচ্ছে? হাইপারক্যারাটোসিস ইজ এ ফিচার অফ সোরিয়াসিস। যেহেতু এটা নেইল প্লেটের নিচে হচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে সাবাঙ্গুয়াল হাইপারক্যারাটোসিস। সেকেন্ড হচ্ছে যেহেতু নেইল প্লেটটা নেইল বেড থেকে সেপারেট হয়ে যাচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে অনাইকোলাইসিস। এছাড়া অনেকগুলো চেঞ্জ হতে পারে, যেমন নেইল রিজিং হতে পারে, অয়েল স্পট হতে পারে, নেইল পিটিং হতে পারে। দিস আর দ্য চেঞ্জ অফ দ্য নেইল ইন দ্য সোরিয়াসিস। তাহলে আমরা এই নেইল থেকে অ্যাকচুয়ালি তিনটা ডিজিজ আমরা ডিসকাস করলাম। ফার্স্ট হচ্ছে নেইল প্লেটের ডিস্টালি যদি কোনো ইনফেকশন হয়, দে আর নোন অ্যাজ ডার্মাটোফাইট। ডি ফর ডি, D for D. Dermatophyte start from D and the distal start from the D. So dermatophyte involve the distal end and the proximal part of the nail fold which is affected by candidiasis. আরেকটা আমরা বললাম যে যদি কোনো স্কিনের প্রবলেম থাকে লাইক সোরিয়াসিস, they will also affect the nail. And psoriasis এর দুইটা ইম্পর্টেন্ট নেইল চেঞ্জ হচ্ছে সাবাঙ্গুয়াল হাইপারক্যারাটোসিস and another one is onycholysis. এরপরে হচ্ছে স্কিনের গ্ল্যান্ডগুলো। স্কিনের গ্ল্যান্ড থেকে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিবাইশিয়াস গ্ল্যান্ড। তাহলে সিবাইশিয়াস গ্ল্যান্ডের মেইন ফাংশন কি?
সিবেশিয়াস গ্ল্যান্ডের মেইন ফাংশন হচ্ছে এরা সিবাম সিক্রেট করে। সিবেশিয়াস গ্ল্যান্ডের মেইন ফাংশন হচ্ছে এরা সিবাম সিক্রেট করে। এই সিবাম সিক্রেটটাকে রেগুলেট করে বডির কিছু হরমোন, যেমন হচ্ছে অ্যান্ড্রোজেন, একটা হচ্ছে অ্যান্ড্রোজেন আর একটা হলো প্রোজেস্টেরন। অ্যান্ড্রোজেন আর একটা হলো প্রোজেস্টেরন। অ্যান্ড্রোজেন এবং প্রোজেস্টেরন এরা হচ্ছে সিবাম সিক্রেশনটাকে বাড়ায় দেয়। তাহলে সিবাম সিক্রেশনটাকে বাড়াচ্ছে হচ্ছে দুইটা হরমোন, এদেরকে আমরা সংক্ষেপে বলতে পারি এপি, means assistant professor. So the assistant professor, they actually increase the sebum secretion like androgen এবং progesterone. এরপরে হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে সিবাম সিক্রেশনটাকে কমায় দেয়। তাহলে ইস্ট্রোজেন কি করে? সিবাম সিক্রেশনটাকে কমায় দেয়, যার কারণে যদি কোনো প্যাশেন্টের সিবাম সিক্রেশন অনেক বেশি যদি হয় এবং সেটা যদি অন্য কোনো ট্রিটমেন্ট দিয়ে কন্ট্রোল যদি করা না যায়, তাহলে এর একটা ট্রিটমেন্ট হচ্ছে ইস্ট্রোজেন থেরাপি। তাহলে সোরিয়াসিসের অ্যাকনির একটা ট্রিটমেন্ট হচ্ছে ইস্ট্রোজেন থেরাপি। অ্যাকনির একটা সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অপশন হবে ইস্ট্রোজেন থেরাপি। কেন? কারণ হচ্ছে এরা সিবাম সিক্রেশনটাকে কমায় দেয়। তাহলে সিবেশিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন যদি বেশি হয়, তাহলে সিবাম প্রোডাকশন যদি বেশি হয়, তাহলে সিবেশিয়াস গ্ল্যান্ড অ্যাকচুয়ালি কোথায় ওপেন করে? এটা হচ্ছে একটা হেয়ার ফলিকুল। হেয়ার ফলিকুলের মেইন থাকবে হচ্ছে হেয়ার ফলিকুলের মেইন কন্টেন্ট হচ্ছে হেয়ার এবং হেয়ার ফলিকুলের মাঝখানে কিছু স্পেস থাকে এবং হেয়ার ফলিকুলের সাথে একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটাকে আমরা বলি সিবেশিয়াস গ্ল্যান্ড। এটা হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ড। এটা হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ডের ডাক্টের ওপেনিং। তাহলে সিবেশিয়াস গ্ল্যান্ডের ডাক্ট কোথায় ওপেন করে? এরা ওপেন করে হচ্ছে হেয়ার ফলিকুলের এখানে এরা ওপেন করে। যদি কোনো কারণে সিবেশিয়াস গ্ল্যান্ডের যে ডাক্ট এর ওপেনিং যদি কোনো কারণে কোনো সিক্রেশন দিয়ে যদি বন্ধ হয়ে যায়, তাহলে সিবাম, এখান থেকে যে সিবাম প্রডিউস হয় সেটা আর স্কিনে আসতে পারবে না। এরকম কন্ডিশনকে বলা হয় অ্যাকনি। যদি সিবাম সিক্রেশন এটা যদি বেশি হয় এবং সেটা যদি সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে যদি স্কিনে আসতে না পারে, তাহলে এবং সেটা যদি ফেসকে অ্যাফেক্ট করে, তখন সেটাকে বলা হয় অ্যাকনি। সেম প্রবলেম যদি স্কাল্পকে অ্যাফেক্ট করে, তখন সেটাকে কি বলা হয়? অথবা ট্রাঙ্ককে যদি অ্যাফেক্ট করে, তাহলে সেটাকে বলা হয় সিবাসিয়াস সিস্ট। তাহলে অ্যাকনি এবং সিবাসিয়াস সিস্ট বোথ আর দ্য সেম প্রবলেম। অ্যাকনি যদি ফেসে অ্যাফেক্ট করে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকনি, এবং এটা যদি স্কাল্পকে অ্যাফেক্ট করে অথবা ট্রাঙ্ককে যদি অ্যাফেক্ট করে, তখন সেটাকে আমরা বলছি সিবাসিয়াস সিস্ট। তাহলে অ্যাকনির ক্যারেক্টারিস্টিক লেশন সেটাকে বলা হয় কমেডন। হোয়াট ইজ কমেডন? কমেডন হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ডের যে ডাক্ট, এই ডাক্টটা যদি সিবাম দিয়ে অথবা কোনো ফরেন বডি দিয়ে যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় কমেডন। তাহলে হোয়াট ইজ কমেডন? Comedon is the duct of the sebaceous gland which is occluded by the sebum or some foreign body. So what is comedon? Comedon is the occluded duct of the occluded opening of the sebaceous gland. হেয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেয়ারের টাইপ। তাহলে স্কিনের আমরা অ্যাপেন্ডেজেস কয়েকটা বললাম। একটা অ্যাপেন্ডেজেস হচ্ছে হেয়ারের হচ্ছে তিনটা টাইপ। একটা হচ্ছে ভেলাস হেয়ার, একটা হচ্ছে টার্মিনাল হেয়ার, আর একটা হলো ল্যানুগো হেয়ার। যে হেয়ারগুলো আমাদের আর্ম অথবা ফোর আর্মে থাকে, যে হেয়ারগুলো থাকে, এদেরকে বলা হয় ভেলাস হেয়ার। আমাদের স্কাল্পে অথবা বিয়ার্ডে যে হেয়ারগুলো থাকে, এদেরকে বলা হয় টার্মিনাল হেয়ার। তাহলে ভেলাস হেয়ার এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের কালার হচ্ছে লাইট এবং এরা হচ্ছে থিন। তাহলে ভেলাস হেয়ারটা হচ্ছে লাইট ইন কালার অ্যান্ড দে আর থিন।
টার্মিনাল হেয়ার যেটা, এটা হচ্ছে ডার্ক ইন কালার অ্যান্ড দে আর থিক। যদি কোনো প্যাশেন্টের ভেলাস হেয়ার যদি বেড়ে যায়, ভেলাস হেয়ার, আইসোলেটেড ভেলাস হেয়ার, তাহলে সেই ডিজিজটাকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। তাহলে কোনো প্যাশেন্টের যদি ভেলাস হেয়ার বেড়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে হাইপার ট্রাইকোসিস। কোনো প্যাশেন্টের যদি টার্মিনাল হেয়ার যদি বেড়ে যায়, টার্মিনাল হেয়ার, তখন সেটাকে বলা হয় হার্সুটিজম। টার্মিনাল হেয়ার যদি বেড়ে যায় সেটা হচ্ছে হার্সুটিজম, যদি ভেলাস হেয়ার বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে হাইপার ট্রাইকোসিস। হাইপার ট্রাইকোসিসের ইম্পর্টেন্ট কজ যদি আমরা বলি, তাহলে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ড্রাগস। ইম্পর্টেন্ট কজ হচ্ছে ড্রাগস। ড্রাগসের ভিতরে হচ্ছে মিনক্সিডিল, ডায়াজক্সাইড, আরেকটা হলো সাইক্লোস্পোরিন। মিনক্সিডিল, ডায়াজক্সাইড, আরেকটা হচ্ছে সাইক্লোস্পোরিন। তাহলে হাইপার ট্রাইকোসিসের ইম্পর্টেন্ট কজ হচ্ছে একটা ড্রাগ। সেকেন্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে একটা ডিজিজ, যেটাকে বলা হয়, তাহলে একটা হচ্ছে ড্রাগ হাইপারট্রাইকোসিস। হাইপারট্রাইকোসিস, তাহলে হাইপারট্রাইকোসিসের ইম্পর্টেন্ট কজ হচ্ছে ড্রাগ। সেকেন্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডিজিজ, স্কিন ডিজিজ, দ্যাট ইজ পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। থার্ড কজ হচ্ছে ম্যালিগন্যান্সি। So these three are the important cause of the hypertrichosis. First one is the drug, second one is the porphyria cutanea tarda, and the third one is the malignancy. Drugs এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে minoxidil, diazoxide and cyclosporine. Minoxidil, diazoxide and cyclosporine. হাইপার, তাহলে এটা হচ্ছে হাইপারট্রাইকোসিস। আর যদি টার্মিনাল হেয়ার বেড়ে যায় তাহলে এটাকে কি বলা হবে? যদি টার্মিনাল হেয়ার বেড়ে যায় তাহলে এটা কি বলা হবে? হার্সুটিজম। হার্সুটিজম, যদি কোনো প্যাশেন্টের টার্মিনাল হেয়ার বেড়ে যায় এটা কি বলা হবে? হার্সুটিজম। হার্সুটিজমের মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইডিওপ্যাথিক। মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইডিওপ্যাথিক। তাহলে একটা কজ হচ্ছে ইডিওপ্যাথিক। সেকেন্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। থার্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে কুশিং সিনড্রোম। ফোর্থ ইম্পর্টেন্ট কজ হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। ফিফথ ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার। অ্যান্ড লাস্ট অফ অল অ্যান্ড্রোজেন থেরাপি। অ্যান্ড যেটা ডেভিডসনে নাই, যেটা আপনাকে আলাদা করে জানতে হবে, দ্যাট ইজ হাইপোথাইরয়েডিজম। Hypothyroidism. You can note it down. You can add in the Davidson the cause of hirsutism. এই হার্সুটিজমের কজ এটা এন্ডোক্রাইন চ্যাপ্টারে দেয়া আছে। একটা হচ্ছে ইডিওপ্যাথিক, একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কুশিং সিনড্রোম, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন থেকে দুইটা, একটা হচ্ছে অ্যান্ড্রোজেন থেরাপি, আরেকটা হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার, এবং আরেকটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, which you should note it down. নেক্সট হচ্ছে যে ল্যানুগো হেয়ার। ল্যানুগো হেয়ার যেটা, এটা হচ্ছে একটা, দে আর জাস্ট লাইক ভেলাস হেয়ার, তবে এটা ইউজুয়ালি হেলদি ইন্ডিভিজুয়াল বা হেলদি অ্যাডাল্টে থাকে না। ল্যানুগো হেয়ার মেনলি থাকে হচ্ছে বাচ্চাদের, নিউবর্নদের। যদি কোনো অ্যাডাল্টের ল্যানুগো হেয়ার থাকে এটা ইন্ডিকেট করে সিভিয়ার ম্যালনিউট্রিশন। ল্যানুগো হেয়ার কি ইন্ডিকেট করে? সিভিয়ার ম্যালনিউট্রিশন। তাহলে ল্যানুগো হেয়ার থাকলে এটা ইন্ডিকেট করবে সিভিয়ার ম্যালনিউট্রিশন। সিভিয়ার ম্যালনিউট্রিশন হতে পারে এরকম একটা ডিজিজ হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, কোনো ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম অথবা অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এখানে প্যাশেন্টের যে হেয়ারটা গ্রো করবে সেটা হচ্ছে ল্যানুগো হেয়ার। তাহলে যদি কোনো কোশ্চেন আসে যে সিঙ্গেল বেসড অথবা সাইকিয়াট্রি থেকে কোশ্চেন থাকতে পারে যে একজন লোক খাইতে পারে না, সে হচ্ছে অ্যামেনোরিক এবং তার বডিতে ল্যানুগো হেয়ার, এটা কোন ডিজিজ সাজেস্ট করে? বুলিমিয়া নার্ভোসা না অ্যানোরেক্সিয়া নার্ভোসা? দ্য আনসার উইল বি অ্যানোরেক্সিয়া নার্ভোসা। সো ল্যানুগো হেয়ার এটা স্কিনের পার্ট থেকে না যতটুকু ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রম দ্য পার্ট অফ সাইকিয়াট্রি। তাহলে নেইলের এই পার্টগুলো আমরা অলরেডি ডিসক্রাইব করেছি। এরপরে চলে আসতেছি এপিডার্মিস এবং ডার্মিসের যে জাংশনটা, এটাকে বলা হচ্ছে ডার্মো এপিডার্মাল জাংশন। এপিডার্মিস এবং ডার্মিসের জাংশন হচ্ছে ডার্মো এপিডার্মাল জাংশন। এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে কিছু ডিজিজ এই জাংশনকে অ্যাফেক্ট করে।
তাহলে আমরা বললাম স্কিনের মেইনলি দুইটা লেয়ার, মেইনলি তিনটা লেয়ার, একটা হচ্ছে এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। তাহলে এপিডার্মিস যেটা, এপিডার্মিস হচ্ছে একটা এপিথেলিয়াল টিস্যু, এবং যে কোনো এপিথেলিয়াল টিস্যু দে রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন, দে রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন। এটা হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন, এবং এগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল, এবং এই লেয়ারটা হচ্ছে স্ট্যাটাম বেসালি, এপিডার্মিসের সবচেয়ে নিচের লেয়ারটা, যেটা ডার্মিসের সাথে থাকে। তাহলে এটা হচ্ছে এপিডার্মিসের স্ট্যাটাম বেসালি। বেসালির উপরে কি থাকে? স্পাইনোসোম। এটা হচ্ছে স্পাইনোসোম, স্ট্যাটাম স্পাইনোসোম, এটা হচ্ছে বেসালি। এরপরে থাকে হচ্ছে স্ট্যাটাম গ্রানুলোসোম, এটা হচ্ছে স্ট্যাটাম গ্রানুলোসোম, স্ট্যাটাম গ্রানুলোসোম। এর উপরে থাকে হচ্ছে লুসিডাম, স্ট্যাটাম লুসিডাম, এবং সবার উপরে থাকে ক্যারাটিন লেয়ার, সবার উপরে থাকে ক্যারাটিন লেয়ার। হোয়াট ইজ দ্য ক্যারাটিন? দে আর দ্য ডেড ক্যারাটিনোসাইট, দে আর দ্য ডেড ক্যারাটিনোসাইট। এবং এখানে থাকে এপিডার্মিসের, এপিডার্মিসের জাস্ট নিচে থাকে হচ্ছে ডার্মিস। ডার্মিসের হচ্ছে আউটার প্যাপিলারি লেয়ার, আউটার প্যাপিলারি লেয়ার অ্যান্ড ইনার রেডিকুলার লেয়ার। তাহলে এপিডার্মিসে হচ্ছে আউটার প্যাপিলারি লেয়ার, আর ইনার হচ্ছে রেটিকুলার লেয়ার, ইনারটা হচ্ছে রেটিকুলার লেয়ার। তাহলে এটা হচ্ছে ডার্মিস, আর এটা হলো এপিডার্মিস। ডার্মিসের যে সেলগুলো থাকে, এই সেলগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারাটিনোসাইট, এবং একটা ক্যারাটিনোসাইট এবং আরেকটা ক্যারাটিনোসাইটের মাঝখানে যে জাংশন, এখানে দুইটা ইম্পর্টেন্ট জাংশন থাকে। এই মেইন জাংশনটা হচ্ছে ডেসমোজোম, ডেসমোজোম। ডেসমোজোমের এখানে যে প্রোটিন থাকে এদেরকে বলা হয় ডেসমোগ্লেইন। ডেসমোজোমে যে প্রোটিন থাকে এদেরকে কি বলা হয়? ডেসমোগ্লেইন, দে আর দ্য ডেসমোগ্লেইন। তাহলে ডেসমোজোম যেটা, এখানে যে প্রোটিন থাকে এদেরকে বলা হয় ডেসমোগ্লেইন। এই ডেসমোগ্লেইন গুলো হচ্ছে ডেসমোগ্লেইন 1 এন্ড ডেসমোগ্লেইন 3। এরপরে হচ্ছে এপিডার্মিসের এই ক্যারাটিনোসাইট গুলো বেসমেন্ট মেমব্রেন এবং ডার্মিসের সাথে যে অ্যাটাচ থাকে, এখানে একটা হেমিডেসমোজোম থাকে, এবং এই হেমিডেসমোজোমের এখানে যে প্রোটিনটা থাকে এদেরকে বলা হয় বিপি, এদেরকে বলা হয় বিপি প্রোটিন। What BP stands for? It stands for bullous pemphigoid protein. It stands for bullous pemphigoid protein. এই বুলাস পেমফিগয়েড প্রোটিন যেটা, এটা টু টাইপস, একটা হচ্ছে 180 আর একটা হলো 230। তাহলে একটা হচ্ছে বিপি 180 আর একটা হচ্ছে বিপি 230। 230। তাহলে যদি কোনো পেশেন্টের ডেসমোগ্লেইন, ডেসমোগ্লেইনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি যদি তৈরি হয়, সে ডিজিজটা স্কিনের কোন লেয়ারকে এফেক্ট করবে? এপিডার্মিস না ডার্মো এপিডার্মাল জাংশন নাকি ডার্মিস? যেহেতু ডেসমোগ্লেইন থাকে এপিডার্মিসে, তাহলে যে ডিজিজগুলো হবে দে উইল এফেক্ট দ্য এপিডার্মিস। যেহেতু ডেসমোগ্লেইন থাকে এপিডার্মিসে, তাহলে এর এগেইনস্টে যদি অ্যান্টিবডি হয় এবং এর কারণে যদি কোনো ডিজিজ হয়, দ্য ডিজিজ উইল এফেক্ট দ্য এপিডার্মিস। এরপরে যদি আমরা বলি যে বিপি বুলাস পেমফিগয়েড, বুলাস পেমফিগয়েড এর এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, এর এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে তারা কাকে এফেক্ট করবে? they will affect dermo-epidermal junction, they will affect dermo-epidermal junction। কেন জাংশনকে এফেক্ট করবে? কারণ এপিডার্মিস এখানে শেষ, এখানে শুরু হচ্ছে কি ডার্মিস। তাহলে বিপির এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে they will affect dermo-epidermal junction। সেকেন্ড একটা ফ্যাক্ট হচ্ছে যে একটা সেল এবং আরেকটা সেলের মাঝখানে যে জাংশনগুলো হয়, ডেসমোজোম, they are weaker than the hemidesmosome। এখানে আপনাদের একটু কনফিউশন হতে পারে যে ডেসমোজোম দুইটা জাংশন, এটা কেন উইক হবে দেন হেমিডেসমোজোম? এখানে এখানে যে অ্যাডহেশনটা হয় এটা হচ্ছে একটা সেল মেমব্রেনের সাথে আরেকটা সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেন হচ্ছে একটা লিপিড বাইলেয়ার।
একটা লিপিড বাইলেয়ারের সাথে আরেকটা লিপিড বাইলেয়ারের যে জাংশনটা হয় দে আর নট স্ট্রং এনাফ। রাদার যদি একটা লিপিড বাইলেয়ারের সাথে যদি একটা কোলাজেনের যদি কোনো কানেকশন হয়, একটা লিপিড বাইলেয়ারের সাথে যদি কোনো কোলাজেনের একটা জাংশন হয়, এই জাংশনটা কেমন হবে? দে উইল বি টাইটার, দে উইল বি টাইটার দেন দ্য ডেসমোজোম। যার কারণে যদি এপিডার্মিসে যদি কোনো প্রবলেম হয় এবং এখানে যদি কোনো ফ্লুইড জমা হয়, তাহলে এখানে যে বুলা তৈরি হবে দে উইল বি ফ্লাসিড বুলা, দে উইল বি ফ্লাসিড বুলা। তাহলে ফ্লাসিড বুলা কোথায় তৈরি হয়? এপিডার্মিসে না ডার্মো এপিডার্মাল জাংশনে? অফকোর্স দ্য ফ্লাসিড বুলা উইল ফর্ম ইন দ্য এপিডার্মিস। তাহলে এপিডার্মিসে যে বুলাগুলো তৈরি হবে দে উইল বি ফ্লাসিড বুলা। ফ্লাসিড বুলাকে অনেকে বলে যে ফ্রাজাইল বুলা। তাহলে ফ্লাসিড বুলা অথবা ফ্রাজাইল বুলা দে উইল বি ফর্ম ইন দ্য এপিডার্মিস। ওকে, আর ডার্মো এপিডার্মাল জাংশন অথবা ডার্মিস এখানকার যদি এখানে যদি কোনো প্রবলেম হয়ে যদি বুলা তৈরি হয় দে উইল বি টেন্স বুলা, দে উইল বি টেন্স বুলা। তাহলে টেন্স বুলা কি ইন্ডিকেট করে? দ্য প্রবলেম ইন দ্য ডার্মো এপিডার্মাল জাংশন or the problem in the dermis. So tense bulla indicate the problem in the dermoepidermal junction or the problem in the dermis. যেটা ফ্লাসিড বুলা বা ফ্রাজাইল বুলা, ফ্রাজাইল মানে কি? ফ্রাজাইল মানে হচ্ছে এটা ইজিলি রাপচার হয়ে যাবে। যদি এটাকে স্লাইড প্রেসার দেওয়া হয় তাহলে এটা রাপচার হয়ে যাবে। যদি কোনো বুলা স্লাইড প্রেসারে রাপচার হয়ে যায় তাহলে একটা সাইন পাওয়া যায় স্কিনে, এটাকে বলা হয় নিকোলিস্কিস সাইন। এটাকে কি বলা হয়? নিকোলিস্কিস সাইন। তাহলে নিকোলিস্কিস সাইন কোথায় পাওয়া যাবে? যদি কোনো পেশেন্টের ফ্রাজাইল বুলা থাকে অথবা যদি ফ্লাসিড বুলা থাকে অথবা এপিডার্মিসে যদি বুলা থাকে। তাহলে ফ্রাজাইল বুলা পরীক্ষার হলে অনেকভাবে আসতে পারে। একটা হতে পারে ফ্লাসিড বুলা, অথবা এটা ইজিলি রাপচার হয়ে যায়, অথবা বলা থাকতে পারে যে নিকোলিস্কিস সাইন পজিটিভ, নিকোলিস্কিস সাইন পজিটিভ। তাহলে আমরা এখন যে ডিজিজগুলো বলতেছি এই ডার্মিসের, ডার্মো এপিডার্মাল জাংশন এবং এপিডার্মিস, ডার্মো এপিডার্মাল জাংশন এবং ডার্মিসের যে ডিজিজগুলো এখন আমরা যেটা বলতেছি এরাই হচ্ছে ইমিউনোবুলাস ডিজিজ। আমরা কিন্তু বলছি যে স্কিনের একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের শেষ, যেটা হচ্ছে স্কিনের ফাংশন বা স্ট্রাকচার অ্যান্ড অ্যানাটমি। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে স্কিনের ইমিউনোবুলাস ডিজিজ। তাহলে ইমিউনোবুলাস ডিজিজ যারা, এরা অ্যাকচুয়ালি কোথায় কোথায় এফেক্ট করতে পারে? এরা এফেক্ট করতে পারে এপিডার্মিসকে, এরা এফেক্ট করতে পারে ডার্মো এপিডার্মাল জাংশনকে, এরা এফেক্ট করতে পারে শুধুমাত্র ডার্মিসকে। যদি এপিডার্মিসকে এফেক্ট করে তাহলে সেই ডিজিজগুলো হবে, সেখানে যে বুলাটা পাওয়া যাবে দে উইল বি ফ্লাসিড বুলা। আর যদি ডার্মো এপিডার্মাল জাংশন অথবা ডার্মিসে যদি এফেক্ট করে তাহলে যে বুলাটা পাওয়া যাবে দে উইল বি টেন্স বুলা। ওকে, তাহলে ডেজমো, এখানে আমরা বললাম যে ডেজমোজোমের এখানে যে প্রোটিনটা থাকে এদেরকে বলা হয় ডেজমোগ্লেইন। ডেজমোগ্লেইন, ডেজমোগ্লেইনের এগেইনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, কি অ্যান্টিবডি? ইউজুয়ালি ডেজমোগ্লেইনের এগেইনস্টে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় দে আর ইমিউনোগ্লোবিউলিন জি, দে আর ইমিউনোগ্লোবিউলিন জি। আর বিপির এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় তারাও হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। তাহলে যদি পরীক্ষার হলে আসে যে একটা পেশেন্টের ডেজমোগ্লেইন 1 এবং 3 এর এগেইনস্টে আইজিজি ডিপোজিট হয়েছে, তাহলে সেই ডিজিজটা স্কিনের কোন লেয়ারকে এফেক্ট করবে? এপিডার্মিসকে। এবং সেখানে কোন ধরনের বুলা পাওয়া যাবে? ফ্লাসিড বুলা। এবং সেই ডিজিজের নাম কি হবে? স্পেসিফিক ডিজিজের নাম হবে পেমফিগাস ভালগারিস। এই ডিজিজের শুধু যদি এপিডার্মিসে থাকে এর নাম হবে পেমফিগাস ভালগারিস। যদি বুলাস পেমফিগয়েড এর এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, এটাও যদি আইজিজি অ্যান্টিবডি হয়, তাহলে সেটাকে বলা হবে বুলাস পেমফিগয়েড। তাহলে বুলাস পেমফিগয়েডে কার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়? বুলাস পেমফিগয়েড প্রোটিন 180 অ্যান্ড 230। এরপরে হচ্ছে ডার্মিস। ডার্মিসের আমরা বলছি যে দুইটা লেয়ার, একটা হচ্ছে আউটার প্যাপিলারি লেয়ার এবং ইনার রেটিকুলার লেয়ার। আউটার প্যাপিলারি লেয়ারে যদি আইজিএ ডিপোজিট হয়, কোন ইমিউনোগ্লোবিউলিন? যদি এখানে আইজিএ ডিপোজিট হয়, এখানে যদি আইজিএ ডিপোজিট হয়
তাহলে সেই ডিজিজটাকে বলা হয় ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, সেটাকে বলা হবে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুলাস ডিজিজ, এবং এই তিনটা থেকে একটা কোশ্চেন এখন পর্যন্ত লাস্ট 3-4 সেশনে প্রত্যেকবারই আসছে। শুধু 3-4 সেশন না, আমাদের সময় ধরনের কোশ্চেন আসতো, যে আমাদের সময় যে কোশ্চেনটা আসছে সেটা ছিল এরকম, যে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের জন্য সবচেয়ে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং কোনটা। তাহলে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের জন্য সবচেয়ে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং হচ্ছে আইজিএ ডিপোজিট এগেইনস্ট আউটার প্যাপিলারি লেয়ার, অথবা আইজিএ ডিপোজিট ইন দ্য আউটার প্যাপিলারি লেয়ার। এখন আউটার প্যাপিলারি লেয়ারের এখানে আইজিএ ডিপোজিট দুইটা প্যাটার্নে হতে পারে, একটা হচ্ছে গ্র্যানুলার প্যাটার্ন আর একটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। যদি এর প্যাটার্নটা গ্র্যানুলার হয়, আইজিএ ডিপোজিটের প্যাটার্ন যদি গ্র্যানুলার হয়, তাহলে ডায়াগনোসিস হবে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। যদি আইজিএ ডিপোজিশনের প্যাটার্নটা লিনিয়ার হয়, তাহলে সেই ডিজিজের নামই হবে লিনিয়ার আইজিএ ডিপোজিট ডিজিজ। ওকে, তাহলে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসে কোন ধরনের আইজিএ ডিপোজিশন হবে? দে উইল বি গ্র্যানুলার আইজিএ ডিপোজিট। তাহলে এটা হচ্ছে স্কিনের ডার্মো এপিডার্মাল জাংশনের ইম্পর্টেন্স। তাহলে ডার্মো এপিডার্মাল জাংশনে যদি এর এগেইনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে সেই ডিজিজটাকে আমরা কি বলি? বুলাস পেমফিকয়েড। এবং এটা হচ্ছে স্কিনের একটা ইমিউনোবুলাস ডিজিজ। যদি আমরা ইমিউনোলজিক্যালি বলি, এটা স্কিনের কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি? দিস ইজ টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। এটা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। পেমফিগাস ভালগারিস, এখানে যে আইজিজি ডিপোজিট হয় এগেইনস্ট দ্য ডেসমোগ্লেইন, এটা কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি? এগেইন দিস ইজ টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। তাহলে যদি আমরা স্কিনের 4টা হাইপার সেন্সিটিভিটি বলি, স্কিনের টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কোনটা? স্কিনের টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে একজিমা অথবা অ্যাটোপিক ডার্মাটাইটিস। স্কিনের টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি কোনটা? স্কিনের টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে ইমিউনোবুলাস ডিজিজ। স্কিনের টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি কোনটা? স্কিনের টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে এসএলই। স্কিনের টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি হলো এসএলই। তাহলে স্কিনের টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি কোনটা? এটা হচ্ছে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অথবা শুধু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তাহলে স্কিনের 4টা হাইপার সেন্সিটিভিটি আমরা বললাম। ফার্স্ট হচ্ছে টাইপ 1, যেটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস অথবা একজিমা, এবং স্কিনের টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি যারা, এরাই হচ্ছে ইমিউনোবুলাস ডিজিজ। এবং এর ভিতরে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে পেমফিকাস ভালগারিস, আর একটা হলো বুলাস পেমফিকয়েড। টাইপ 3 হচ্ছে এসএলই, এবং টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। টাইপ 4 কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তাহলে স্কিনের ডার্মিস সম্পর্কে যেটা আমাদের মেইন লাগবে, সেটা হচ্ছে ডার্মিসের মেইন হচ্ছে যে এখানকার সেলগুলো, এবং সেলের ভিতরে সবচেয়ে বেশি থাকে হচ্ছে ফাইব্রোব্লাস্ট, অ্যারাউন্ড 80 to 90%। এছাড়া অন্যান্য সেলগুলো থাকে। এবং ডার্মিসের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ডার্মিস ইজ হাইলি ভাস্কুলার, এখানে ব্লাড ভেসেলগুলো থাকে, এবং ডার্মিসে যদি কোনো ইনজুরি হয় তাহলে হিলিং উইল বি র্যাপিড। স্কিনের ফাংশন, তাহলে স্কিনের অ্যানাটমিটা আমরা অলরেডি বলেছিলাম। স্কিনের ফাংশন যেটা, কেরাটিনোসাইটের যদি ফাংশন আমরা বলে দিতে পারি, তাহলে আমরা মোটামুটি স্কিনের অর্ধেক ফাংশন হয়ে যাবে। মেলানোসাইটের যদি ফাংশন আমরা বলে দিতে পারি, তাহলে স্কিনের এটাই হচ্ছে স্কিনের ফাংশন। তাহলে মেলানোসাইটের ফাংশন হচ্ছে মেলানিন তৈরি করা, এবং মেলানিনের কাজ হচ্ছে এর আলট্রাভায়োলেট রেটাকে বডিতে পেনিট্রেট করতে দেয় না, এটা এই রেকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে যদি কোনো প্যাশেন্টের মেলানোসাইট না থাকে অথবা যদি মেলানিন না থাকে, তাহলে বেশি বেশি আলট্রাভায়োলেট রে পেনিট্রেট করবে, এদের স্কিন ক্যান্সারের চান্স বাড়বে। ওকে, সেকেন্ড যেটা, যে স্ট্র্যাটাম কর্নিয়ামের ফাংশন যেটা, এটা
2019 অথবা 20-এর আইদার 20-এর জানুয়ারি অথবা 19-এই কোশ্চেনটা আসছিল যে which layer of the skin prevents loss of water এবং water and electrolytes from the skin, that is stratum corneum. এরপরে ইম্পর্টেন্ট যেটা যে ভিটামিন ডি কোন সেলে সিনথেসিস হয়, আনসার হচ্ছে কেরাটিনোসাইট। এরপরে হচ্ছে টেস্টোস্টেরন এবং T4 থেকে T3 তে কনভার্সন, they all occurs in the keratinocyte but the site is different. In case of testosterone conversion, the site is keratinocyte of hair follicle, the keratinocyte of hair follicles. ডেভেলপমেন্ট, স্কিনের ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা যদি দুই লাইনে আমরা স্কিনের ডেভেলপমেন্ট বলতে চাই তাহলে হচ্ছে স্কিনের এপিডার্মিস ডেভেলপ ফ্রম ectoderm and dermis and hypodermis they develop from the mesoderm. ওকে, দুই লাইনে। তাহলে এপিডার্মিসের যে সেলগুলো মেলানোসাইট কোত্থেকে ডেভেলপ করে, ectoderm, মার্কেল সেল কোত্থেকে ডেভেলপ করে, ectoderm, কেরাটিনোসাইট কোত্থেকে ডেভেলপ করে, ectoderm. But Langerhans cell develop from mesoderm. Why? Because they are the derivative of the monocyte. As the monocyte is blood cell and they develop from the mesoderm, so Langerhans cell also develop from the mesoderm. তাহলে আমরা একটা কোশ্চেন দেখি, what are the epidermal appendages? এটাকে আমরা বলতে পারি what are the skin appendages, same question. One is hair follicle, it is true. Then is nail, it is also true. Sweat gland, it's true. Sebaceous gland, true. But dermal papilla is the part of dermis or epidermis? Of course this will be the part of dermis, so this is false. Now the derivatives of ectoderm. So almost all cells in the epidermis are the derivative of ectoderm except Langerhans cell. Okay, so what are the derivative of ectoderm? Keratinocyte, it will be true. Melanocyte, it's also true. Langerhans cell, it will be false. Fibroblast, as the fibroblast is the part of dermis and dermis is the developed from the mesoderm, it is false. Merkel cell is also true as this is the cell of epidermis. Skin lesions, আমরা একটু ব্রেক দিই। ওকে,